সমৃদ্ধ সুনীল অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর, কোস্টগার্ডকে স্মার্ট বাহিনীতে পরিণত করার ঘোষণা। মধ্যবর্তী নির্বাচন কি মামার বাড়ির আবদার? প্রশ্ন ওবায়দুল কাদেরের। সমমনাদের সন্ত্রাসের দায় বিএনপি। রিজেন্সি হোটেলে রাজুকের অভিযানে বাধা, সাংবাদিকদের উপর হামলা। রমজান মাস জুড়েই বন্ধ থাকবে স্কুল, প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ হাইকোর্টের। রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ, কম দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রম শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রমজান মাসে 1 কোটি পরিবারকে অল্প টাকায় খাদ্য সামগ্রী দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো দ্বারস্থ না হয়ে নিজেরা পণ্য উৎপাদন করে বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। বাংলাদেশ কোস্টগার্ডের 29তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সীমার বিশাল সম্পদ কাজে লাগিয়ে সুনীল অর্থনীতি এবং পর্যটনকে আরও বেশি সমৃদ্ধ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। ভূখণ্ডের উপকূলের অভিভাবক। জাতীয় ও আন্তর্জাতিক আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা, শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশের সমুদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত আধা সামরিক বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড। বর্তমানে এই বাহিনীতে 57টি জাহাজ এবং 3,339 জন উপকূলরক্ষী নিয়োজিত আছেন। এই বাহিনীর 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীরত্ব ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক ও বেসামরিক 40 জনকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশাল সমুদ্রসীমাকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতি এবং পর্যটনকে আরও বেশি সমৃদ্ধ করা হবে। জিয়া সরকার, এরশাদ সরকার বা খালেদা জিয়া সরকার কেউ কিন্তু আমাদের এই সমুদ্রসীমা, আমাদের যে অধিকার আছে এ ব্যাপারে নিশ্চিত করবার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আজকে বিশাল সমুদ্রসীমা আমরা আমাদের যে অধিকার সেটা আমরা নিশ্চিত করেছি। এই বিশাল সমুদ্রসীমা আজকে এখানে যে সম্পদ তা আমাদের অর্থনীতিতে অবদান রাখবে। তাই আমরা ইতিমধ্যেই সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। সংকট মোকাবেলায় কারো দ্বারস্থ না হয়ে নিজেরাই পণ্য উৎপাদন করে সারা বিশ্বে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলার নির্দেশ দেন সরকার প্রধান। বাংলাদেশটা আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যেখানে আমরা পাশ্চাত্যের একটা সেতুবন্ধ রচনা করতে পারি, সেইভাবে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের নিজেদের পণ্য নিজেদের উৎপাদন করতে হবে। আমরা বিশ্বে কারো কাছে হাত পেতে চলবো না, ভিক্ষা চেয়ে চলবো না। আমরা আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বিশ্বে চলবো। শেখ হাসিনা আরও বলেন, রমজান মাসে কোটি পরিবারকে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করবে সরকার। বিভিন্ন কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, যে কারণে এই মুদ্রাস্ফীতি আমাদের উপরেও চাপ সৃষ্টি করেছে। আমরা দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এবং সামনে রমজান মাস সেটা বিবেচনা করে 1 কোটি পরিবারকে আমরা পারিবারিক কার্ড দিচ্ছি, যাতে করে এই 1 কোটি মানুষ তারা যেন অল্প, যারা নিম্ন আয়ের মানুষ তারা স্বল্প পয়সায় যেন তাদের খাদ্য কিনতে পারে। স্মার্ট অর্থনীতির স্মার্ট সমাজ ব্যবস্থার মাধ্যমে এদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির দাবি করা মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো প্রশ্নই আসে না, এটা কি মামার বাড়ির আবদার? প্রশ্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তিনি বলেন, বিএনপি মানুষের মনের ভাষা বুঝতে পারে না বলে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপির সমমনাদের সন্ত্রাসের দায় তাদেরকেই নিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মাহমুদ হাসান।
ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। তিনি বাংলাদেশের রিয়ালিটি বুঝেন। সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক নানা দিক ও স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মানদণ্ড তলানিতে গেলে বিশ্ব নেতারা প্রশংসাসূচক কথা বলতো না। আমাদের দেশের যে আজকে যে নির্বাচন হয়ে গেল, সাধারণ নির্বাচন, এই নির্বাচনে মানদণ্ড খুবই যদি তলানিতে গিয়ে পৌঁছত, সেরকম হলে আজকে ইউরোপীয় ইউনিয়ন কিংবা হোয়াইট হাউসের সমর্থন, প্রশংসাসূচক মন্তব্য আমরা অবশ্যই পাওয়া থেকে বঞ্চিত হতাম। বিএনপির সমমনা দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, যেখানেই সন্ত্রাস সেখানেই বিএনপি। বিএনপি সন্ত্রাসী দল হিসাবে শুধু আমাদের দেশে নয়, কানাডার ফেডারেল আদালতও এই দলকে সন্ত্রাসী দল হিসাবে অন্তত 3 বার চিহ্নিত করেছে। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি জানতে চাই কোন দুঃখে মামাবাড়ির আবদার। মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেলেও তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। আমার সাথে ফখরুল সাহেব কিংবা মার্কিন রাষ্ট্রদূত কারোই দেখা হয়নি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে বহুতল ভবনে নকশা বহির্ভূত স্থাপনা ঢাকা রিজেন্সি হোটেল। সেখানে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন রাজুকের ভ্রাম্যমাণ আদালত। হামলা চালানো হয় সাংবাদিকদের উপরও। পরে রিজেন্ট সহ অন্য একটি রেস্টুরেন্টকে 10 লাখ টাকা জরিমানা এবং উত্তরার আরও 2 রেস্টুরেন্টকে সিলগালা করেছে রাজুক। বিস্তারিত রাসেল খানের প্রতিবেদনে। এভাবেই সাংবাদিকদের উপর হামলা চালান ঢাকা রিজেন্সি হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা। পরে দোষ স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চান হোটেল কর্তৃপক্ষ। ঠিক আছে, এই জন্য এক্সট্রিমলি সরি আপনাদের কাছে। আমি ভিডিও ক্যামেরা দেখে যে করছে তার আইনানুগ ব্যবস্থা নেব। তবে ক্ষমা করেননি রাজুকের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানে জরিমানা করা হয় 5 লাখ টাকা আর গুড়িয়ে দেয়া হয় রিজেন্সি হোটেলের ছাদের রুফটপ রেস্টুরেন্ট। রাজুকের অনুমোদিত ডিজাইনে এখানে রেস্টুরেন্ট করার সুযোগ নেই। তবে আমরা 15 দিন সময় দিয়েছি তাদেরকে। এই সময়ের মধ্যে তারা নিজ দায়িত্বে তাদের বাকি অংশগুলো অপসারণ করবে। এই রেস্টুরেন্টের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি। একই অভিযানে নকশার অনুমোদন না থাকা ও আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানো সহ নানা অনিয়মে জরিমানা সহ উত্তরার খাজানার রেস্টুরেন্ট, মেইনল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ও হোয়াইট হল রেস্টুরেন্টও সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। নির্মাণাধীন থাকে তখনই আমরা এটা আসলে পরিদর্শন করি। তো নির্মাণাধীন অনুমোদন হওয়ার পর এবং বসবাস করার যদি পরবর্তী তারা এটা যদি করে, এটা তো আমাদের আসলে আমরা ব্যর্থতা না, আমাদের এখানে দায়ী না। এটা মনে করি তাদের পরবর্তীতে এটা ভবন এটা নিজেরা তৈরি করে নিয়েছে। তবে রেস্টুরেন্ট ও ভবন মালিকদের দাবি, সব কাগজপত্র থাকার পরও সিলগালা করা হয়েছে। ভবনের নকশা কি ওনারের দায়িত্ব না ল্যান্ডলর্ডের দায়িত্ব? তাহলে ল্যান্ডলর্ডকে আগে কল করেন, তার কাছ থেকে আসেন, বাই চেন আসেন, উপর থেকে আসেন। তাদের অনলাইনে সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স আছে, বাট ওনারা 2 মাস হলো রেস্টুরেন্ট দিছে, ওটাকে নাম পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। সেই পেপারটা স্যারদেরকে দেখানো হয়েছে, স্যার বলতেছে না এই পেপারটা হবে না। বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকেই অবৈধ স্থাপনা ও রেস্টুরেন্ট বন্ধে অভিযান চালাচ্ছে রাজুক। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। রোজার প্রথম 10 দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 15 দিন সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত 2 মাসের জন্য স্থগিত করে এই আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু।
গত ৮ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দিয়ে রমজানের ১৫ দিন বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু রাখার কথা জানানো হয়। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেয়া হয়। এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। আদালত শুনানি শেষে রুলসহ আদেশ দেন। এত যানজট হয় যে স্কুলগুলো খোলা রাখলে দেখা যায় যে আমাদের জনগণেরই অনেক ক্ষতি হয়। তারা তো অফিসগুলো খোলা থাকে, অ্যাট এ টাইমে স্কুলও খোলা থাকে। এই স্কুলগুলো বন্ধ রাখতে হবে, কারণ এখানে জনস্বাস্থ্য আসলে ক্ষতিকর হচ্ছে। আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সিদ্ধান্ত নেবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 11 তারিখ থেকে যে স্কুল ছুটি ছিল সেটাই এটা আমি মাননীয় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে তারপরে জানবো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 12 মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন পণ্য মজুদ যথেষ্ট রয়েছে। ভারত থেকে 2-1 দিনের মধ্যে পেঁয়াজ আসলে দাম কমবে। মাস জুড়ে বাজার মনিটরিং করা হবে বলেও জানান তিনি। এদিকে শিল্পমন্ত্রী বলেছেন ভেজাল পণ্য বিক্রি করলে ছাড় দেবে না সরকার। মেহেদী হাসানের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রমজান আসলেই বাড়ে নিত্য পণ্যের দাম। অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে অস্থির করে তোলে বাজার। এবার বাজার স্বাভাবিক রাখতে আগে থেকেই তৎপর সরকার। সচিবালয়ে টিসিবির সাথে রুশ ফেডারেশনের একটি প্রতিষ্ঠানের চুক্তি সই অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোনো ঘাটতি নেই। রোজার যে এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি আছে, সেই সব যারা আমদানি এবং উৎপাদন করে তাদের সাথে আমরা বসেছি। আমাদের আমদানি এবং উৎপাদনের পর্যাপ্ত পরিমাণে আছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। আমাদের বাজারে এই মুহূর্তে রমজান উপলক্ষে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো ঘাটতি আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নাই। প্রতিমন্ত্রী জানান ভোজ্য তেলের দাম বেঁধে দেয়া হয়েছে। ভারত থেকে পেঁয়াজ এলেই দাম কমবে। এছাড়া মাস জুড়েই বাজারে মনিটরিং জোরদার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। তেলের দাম আমরা নির্ধারণ করে দিয়েছি 163 টাকা করে। আমাদের আজকে থেকে বাজারের সুপারভিশন আমরা রমজান উপলক্ষে আরও বাড়াবো, যাতে কেউ 163 টাকার উপরে পেট বোতল পার লিটার 163 টাকা এবং 149 টাকা লুজ তেলের এর বাইরে যেন কেউ বিক্রি না করে। এদিকে বিএসটিআইয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান সরকার প্রকৃত ব্যবসায়ীদের হয়রানি করবে না, তবে পণ্যে ভেজাল এবং অনিয়ম করলে ছাড় দেয়া হবে না। ভেজালের বিরুদ্ধে অভিযান জোরে সোরে করা হবে বলেও জানান মন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রমজান মাসে ক্রেতার হাতে কম দামে পণ্য তুলে দিতে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর 25টি স্পট ছাড়াও 5টি বাজারে এসব পণ্য পাওয়া যাবে। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্ট। পবিত্র রমজান মাসে বিভিন্ন দেশে পণ্যের দাম কমলেও বাংলাদেশে ঠিক উল্টো। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাসব্যাপী সুলভ মূল্যে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস ও মাছ বিপণন ব্যবস্থা চালু করেছে। রাজধানীর খামারবাড়িতে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। উদ্বোধনের পর ক্রেতারাও ছুটে আসেন পণ্য নিতে। সুলভ মূল্যে পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। এই মাছ কিনতে গেলে বাজার 350 টাকা নেওয়া লাগবে, আর এখানে পাইছি আমি 240 টাকা। মানে দুইটা নিচে আর কি, তেলাপিয়া এই পাঙ্গাস তো 130 টাকা কেজি রাখছে। বাজারে দাম আছে আপনার ডিম একটা আপনার ধরেন 10 টাকা করে নেয়, এখন 2 টাকা কম আছে ডিমের ভিতরে, তাই দুজন নিলাম 220 টাকা দিয়ে। মাছ পাওয়া যাবে 15 রমজান পর্যন্ত, আর বাকি সব পণ্য মিলবে 28 পর্যন্ত। চাহিদা অনুযায়ী দুধ ও ডিম কিনতে পারলেও গরুর ও খাসির মাংস কেনা যাবে 1 কেজি করে। চাহিদা বাড়লে পণ্যের সরবরাহ বাড়ানোর চেষ্টা চালাবে প্রাণী সম্পদ বিভাগ। যদি দেখি যে না চাহিদা আছে, মানুষ আরও বাড়াবো। আজকে হয়তো 10 জন ফেরত যেতে পারে, আমরা বলবো যে এখানে চাহিদা বেশি, কালকে ওইটা আমরা বাড়াই দিব।
যাতে ফেরত না যায় কেউ। তরল দুধ প্রতি লিটার ৮০, গরুর মাংস ৬০০, খাসির মাংস ৯০০, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হবে। ডিমের ডজন পড়বে ১১০ টাকা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রাস্তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে কয়েকজন বলছে ৬০০ টাকা দরে গরুর মাংস খাবো ইনশাল্লাহ, রমজান মাসের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাবো। তো ইতিমধ্যে যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে, আমি বিশ্বাস করি এর প্রভাব ইতিবাচক প্রভাবই আমাদের বাজারে পড়বে। সকাল 10টা থেকে বাড্ডা, নতুন বাজার, খামারবাড়ি, গাবতলী সহ 25টি পয়েন্টে এসব পণ্য বিক্রি হবে। 25টি ভ্রাম্যমাণ ভেহিকেল সারা ঢাকা জুড়ে তারা বিতরণ কার্যক্রম করবে শীর্ষ আকারে। মিরপুর, শাহ আলী বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ 5টি স্থায়ী বাজারেও মিলবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পণ্য। মাছ, মাংস, ডিম, দুধে আমরা যাতে একটা বড় ভূমিকা রাখতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কারিগরি সতর্কতায় মেট্রো রেলের প্ল্যাটফর্ম, কনকোর্স লেভেল ও ট্রেনের ভেতরে খাবার খাওয়া যাবে না। আসন্ন রমজানে ইফতারে শুধু পানি পান করা যাবে। ট্রেন ও প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ইফতারের সময় জানিয়ে দেওয়া হবে। অফিস সময়ের সাথে সমন্বয়ে মেট্রো রেলের নতুন সময়সূচিও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। খাবার গ্রহণ মেট্রো রেলে শুরু থেকেই নিষিদ্ধ। আসছে মাহে রমজানে পানি পানের শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ। স্টেশনে ট্রেনের 250 মিলি পানির বোতল নিতে পারবেন রোজাদাররা। শর্ত একটাই, যত্রতত্র বোতল ও পানি ফেলা যাবে না। প্রথম রমজান থেকে 6টি মেট্রো আর 16 রমজান থেকে অতিরিক্ত 10টি বাড়িয়ে ট্রেন চলাচল দিনে 194 বার করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 250 ml এর যে বোতল, ওই সময় যারা ট্রেনে থাকবেন অথবা যদি আমাদের পেইড এরিয়ার ভিতরে থাকেন, তারা বোতলটা বহন করতে পারবেন এবং ইফতারের সময়ে পানি পান করতে পারবেন। আর এই সময় আমরা পানাহার না করার জন্য সবাইকে অনুরোধ করছি যে শুধু পানিটা ওনারা খেতে পারবেন, এর বাইরে আর কিছু না। অফিস সময়সূচির সাথে সমন্বয় করে 16 রমজান থেকে 1 ঘন্টা বেশি চলবে। প্রথম রমজানের 15 দিন যে সময়ে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে পিক এবং অফ পিক আওয়ার আছে সেই জায়গাতে পরিবর্তন হবে। অফ পিক আওয়ারটা শুরু হবে 11:37 থেকে দুপুর 2টা পর্যন্ত। আগে আপনারা জানেন যে এটা আরও পরে শুরু হবে। তারপরে 2:41 থেকে যে পিক আওয়ারটা শুরু হবে, এটা একদম লাগাতার 8:40 পর্যন্ত থাকবে। রমজানে উত্তরা উত্তর থেকে সকাল 7:31 থেকে 11:36 এবং দুপুর 2টা থেকে রাত পর্যন্ত পিক আওয়ারে 8 মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা। আর মতিঝিলের দিক থেকে সকাল 8টা থেকে দুপুর 12টা 8 মিনিট এবং দুপুর 2:41 থেকে রাত পর্যন্ত থাকবে পিক আওয়ার। আমাদের যে পিক আওয়ারে 8 মিনিট পরে পরে চলবে। অফ পিক আওয়ারে আগে যেভাবে চলতো সেভাবেই চলবে। স্পেশাল পিক আওয়ারে 10 মিনিট পরপর চলবে। থেকে উত্তরা থেকে রাত্রে 8টায় ট্রেন চলা, শেষ ট্রেনটা 8টায় ছেড়ে যেত, এই ট্রেনটা এখন 9টার সময় ছেড়ে যাবে। এবং যদি মতিঝিলের দিকে তাকাই, সেখানে 8:40 ছেড়ে যেত, এটা 9:40 ছেড়ে যাবে। স্টেশনে ঢুকে কার্ড স্পর্শ করার পর থেকে বের হবার সময়সীমা ছিল 60 মিনিট। এটি বাড়িয়ে প্রথম রমজান থেকে করা হয়েছে 75 মিনিট। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেরপুরের সাংবাদিক শফিউর রহমান রানার কারাদণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সচিবালয়ে দুপুরে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মসদুপুই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী জানান, অপতথ্য মোকাবেলায় ফ্রান্সের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ। ভুল তথ্য আদান প্রদান যাতে বন্ধ হয় সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। ভ্রাম্যমাণ আদালতে শেরপুরের সাংবাদিকের সাজার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তো আমাদের আসলে কিছু বলার থাকে না। আদালতও তার বিচার বুদ্ধি বিবেচনা করেই ওখানে করেছে সেটা, তাই না? তো তাকে বের করার জন্য আসলে ওই ধরনের কোনো আইন ইনফরমেশন মিনিস্ট্রির হাতে নাই, সেটা আদালতে যেতে হবে। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে যদি অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকে
ইউনোর পক্ষ থেকে বা সরকারি কোনো কর্মকর্তার পক্ষ থেকে, সেটি নিয়েও আমরা এক্সপোজ করব। এদিকে শেরপুরের নকলায় সাংবাদিক শফিউজ্জামান রানার কারাদণ্ডের বিষয়টি তথ্য অধিকার আইনে অনুসন্ধান করে দ্রুতই প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। বিকেলে সাংবাদিক রানার বাড়িতে অনুসন্ধান শেষে সাংবাদিকদের তিনি জানান, গণমাধ্যমে বিষয়টি জেনে স্বপ্রণোদিত তদন্ত করছে তথ্য কমিশন। সকাল থেকে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এবং নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তথ্য কমিশনার ঝিনুক। পরে শেরপুর জেলা কারাগারে গিয়ে সাংবাদিক রানার সাথে প্রায় 2 ঘণ্টা কথা বলেন। সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও অসদাচরণের অভিযোগে গেল 5 মার্চ রানাকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পুনর্নির্বাচন দাবি করলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মাহবুব উদ্দিন খোকন। যদিও তার এই দাবিকে ব্যক্তিগত নয় বরং দলীয় বলেই মনে করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেলের নবনির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি সহ 4টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, আর সম্পাদক সহ 10টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। জয়লাভের একদিন পরই ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। খোকনের এমন বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সম্পাদক শাহ মঞ্জুরুল হক। যেহেতু আমাদের সবাই জিততো ভোটে যেভাবে ছিল, আমরা পুনর্নির্বাচন দাবি করছি। নতুন করে শিডিউল দেওয়া হোক, নতুন করে সুপ্রিম কোর্ট 12/24 সালের জন্য নতুন পুনর্নির্বাচন দেওয়া দাবি করছি আমি। ভোট গণনা হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণরূপে, আপনাদের সামনে সকল ক্যান্ডিডেটরা উপস্থিত ছিল, তাদের প্রতিনিধি উপস্থিত ছিল। এরপর যখন রেজাল্ট হলো, এখন ওনারা অভিযোগ করলেন যে নির্বাচন পুনর্গণনা চান ইত্যাদি। এগুলি সবই তাদের যে এই জাতীয় নির্বাচন সহ এই নির্বাচনকালীন সময়গুলিতে যে প্রতিক্রিয়া দিয়ে আসছেন দলীয়ভাবে, সেই দলীয় প্রতিক্রিয়ার একটা বহিঃপ্রকাশ শুধুমাত্র। স্বতন্ত্র প্রার্থীদের 1% স্বাক্ষর ও রঙিন পোস্টারের বিধান যুক্ত করে উপজেলা নির্বাচন পরিচালনার বিধি চূড়ান্ত হলে তা আদতে বিশৃঙ্খলা তৈরি করবে, এমনই বিশ্লেষণ নির্বাচন বিশেষজ্ঞদের। আর জামানতের পরিমাণ 1 লাফে 10 গুণ বাড়ানোর সুপারিশের মিশ্র প্রতিক্রিয়া তৃণমূল রাজনীতিবিদদের মধ্যে। মিনালা দিবার রিপোর্ট, ছবি তুলেছেন তপু শাহিন মিয়া। ধামরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ হোসেন। উপজেলা নির্বাচনে কমিশনের নতুন বিধিমালার সুপারিশে চিন্তার ভাঁজ পড়েছে এই প্রার্থীর কপালে। জামানতের টাকাটা 1 লক্ষ টাকা করতেছে, যেহেতু পার্লামেন্ট নির্বাচনে যে টাকা ধার্য করছে এবং স্থানীয় সরকার নির্বাচনে সেই টাকা ধার্য করা ঠিক না। এটাকে কমপক্ষে তার 1/4 একটা করলে পরে ভালো হয়। একই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরায়া বেগমেরও অবস্থা এমনই। জামানতের পরিমাণ 1 লাফে 10 গুণ বাড়ানো কিংবা নির্বাচনী ব্যয় সর্বোচ্চ 25 লাখ করাকে বৈষম্যমূলক বলছেন এই প্রার্থী। যদি এই নির্বাচন কমিশনাররা বিবেক বিবেচনা কইরা কমের দিকে আনতে পারে, তাহলে যারা মাঠে নেমে আসছে নির্বাচন করতে পারবে। সাদা কালোর পর আবারও এই নির্বাচন দিয়ে রঙিন পোস্টারের যুগে যাচ্ছে প্রচারণা। সামর্থ্যের ফারাকে পিছিয়ে পড়ার ভয় তাড়া করছে তৃণমূলের এই নির্বাচনী দৌড়ে থাকা অনেক প্রার্থীর। আর্থিকভাবে অসচ্ছল আছে, তারা এই নির্বাচনে 1 লক্ষ টাকা জামানত দিয়ে নির্বাচন করা সম্ভব না। এই জনগণের যার টাকা আছে, অসৎভাবে কামাই আয় না, সে নির্বাচনে দাঁড়াই যাবে। আর যার টাকা নাই, যোগ্য ব্যক্তি, সে জামানত দিয়ে দাঁড়াইতে পারতেছে না। এটা সরকারের দেখতে হইব। আমার মতো লোক অনেকেই আছে যারা মানুষের কাজ করে, সাধারণ মানুষের কাজ করেছে, তাদের পক্ষে এই 1 লক্ষ টাকা জামানত যে প্রস্তাব এসছে, এটা যদি বাস্তবায়ন করতে চায়, অনেকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হবে। না থাকার কারণে কিন্তু বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। এখানে পেশি শক্তি যে প্রভাব, সেটিও কিন্তু জোরালোভাবে সেটি আঘাত হানবে। এদিকে এবারের নির্বাচনে দলের গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে না কাউকে, থাকছে না 1% ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতাও। বিশেষজ্ঞরা বলছেন, সুপারিশ করা বিধিমালার কিছু দিক ইতিবাচক হলেও কিছু বিষয় নিয়ে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। 7 তথ্য বা 8 তথ্য যে নেওয়া হচ্ছে হলফনামার সাথে, এই তথ্যগুলোর সঠিকতা নিরূপণ করা এবং এখানে অসত্য তথ্য দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যখনই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে, সাথে সাথেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে রিটার্নিং অফিসার ব্যবস্থা গ্রহণ করবেন। রঙিন পোস্টার কেন আসবে? রঙিন পোস্টার আসার কোনো প্রয়োজন নেই। আর জামানত বাড়িয়ে দিলে ক্যান্ডিডেট কমে যাবে,
এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়। মাত্রাতিরিক্ত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কিংবা শক্তি সক্ষমতা প্রদর্শনের সুযোগ অবারিত হলে অনেক যোগ্য প্রার্থী ভোটের আগেই ছিটকে পড়তে পারেন নির্বাচনী দৌড় থেকে। রাজনীতিতে কিন্তু 3টা এম, একটা হলো মানি, একটা মাসেল, একটা হলো ম্যানিপুলেশন। রাজনীতিটা নিয়ন্ত্রণ কি শুধু ক্ষমতার দাপট, অর্থের দাপটেই চলবে? এই বিষয়টা আসলে ভাবনার সময় এসছে। হ্যাঁ, জামানত 10,000 বা 5,000 এটা হয়তো কম, কিন্তু তার সাথে এরকম পরিমাণে বাড়ানো উচিত যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। 1985 সালে উপজেলা পরিষদ ব্যবস্থা চালুর পর প্রথমবারের মতো 460টি উপজেলায় নির্বাচন হয়। চলতি বছর ষষ্ঠবারের মতো এই নির্বাচন হতে যাচ্ছে। প্রথম ধাপের ভোট হবে মে মাসে। উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে জামানতের যে বিষয়টি তা নিয়ে নাড়া দিচ্ছে বিশ্লেষকদের মনে। তবে স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটের সাক্ষরতা নিয়ে অযৌক্তিক বলেছেন তারা। নির্বাচন কমিশন বলছে যিনি ভোটে আসবেন তার 15 থেকে 29 ভাগ ভোট পড়বে এমন গ্রহণযোগ্যতা নিয়েই ভোটে আসতে হবে। মিনালা দিবা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। বাঙালির সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর রেস্তোরাঁ পরবর্তীতে মধুর ক্যান্টিন হিসেবে পরিচিতি পায়। সুমন রায়হানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে উত্তাল ঢাকার রাজপথ। ছাত্রদের মিছিলে গুলি, শহীদ হন রফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকে। ভাষা আন্দোলন সহ বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সাক্ষী এই মধুর ক্যান্টিন। 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ সবকিছুতেই যেন জড়িয়ে আছে এই মধুর ক্যান্টিন। গুরুত্বপূর্ণ অনেক তথ্য তৎকালীন ছাত্রনেতাদের কাছে পৌঁছে দিতেন সবার প্রিয় মধুদা। 25 মার্চ কাল রাতে নির্মমভাবে হত্যা করা হয় মধুদাকে। মধুর ক্যান্টিনের নামকরণ করেছে তলালাভা থাকতে। এটা রাজনৈতিক তীর্থকেন্দ্র, রাজনীতির আপনার ছুটিয়াগার, এই সব কিছুই হচ্ছে মধুর ক্যান্টিন থেকে পরিচালিত হয় এবং সমস্ত ছাত্রনেতারা এখানে বসেই সমস্ত পরিকল্পনাগুলো করত। আর পরিকল্পনা মাফিক তারপরে সমস্ত আন্দোলনগুলো পরিচালিত হইত। আমি তো অবশ্যই গর্ব করি যে আমার বাবার গড়াই প্রতিষ্ঠানে সমস্ত কিছু হয়েছে। সাবেক ছাত্রনেতারা মনে করেন রাজনীতির তীর্থস্থান মধুর ক্যান্টিন বিশ্বস্ততার প্রতীক। 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, দেশ স্বাধীন করবো, এটা সেটা এইখানেই মধুর ক্যান্টিনেই ইকবাল হল, মধুর ক্যান্টিন, নীলক্ষেতে ওই জানুয়ারা হোটেল, এগুলি ছিল সেন্টার। মধুর ক্যান্টিনের মধ্যে তো রাজনীতিতে সরাসরি কোনো পক্ষ নেই, কিন্তু একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে নিরাপদ, সবসময় বসা যায় এবং আপন মনে করে বসা যায়, সেই জায়গাটাই ছিল মধুর ক্যান্টিন। স্বাধীনতার পরে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমাদের সময়ও আমাদের সকল পরিকল্পনা সেই মধুর ক্যান্টিন হয়েছে। সোনালী অর্জনের সাক্ষী মধুর ক্যান্টিন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল আর নেই। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিবও ছিলেন। 2015 সালে জুন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1972 সালে বাসসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। 2013 সাল থেকে 4 বছর বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইহসানুল করিমের জন্ম 1951 সালের 5 জানুয়ারি। তার প্রথম জানাজা সোমবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে হবে। বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর।
2022-2023 অর্থবছরে ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী 40টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি বিল সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খায়ের। বিশেষ অতিথি ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুজিত কুমার বালা। ব্যাংকের ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে প্রাইভেট কার ও প্রতি ব্যাংকিং ডেতে লক্ষ টাকা ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক টাওয়ারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী। উপস্থিত ছিলেন ট্রান্সফাস্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যালান মার্কওয়ার্ড, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতা উদ্দিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ ও আলতাফ হোসাইন, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং এর প্রধান এহসানুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর AFM কামাল উদ্দিন, কামেলকো তাহার আহমেদ চৌধুরী, ট্রান্সফাস্টের এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর সুদীপ্ত ঘোষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ শেষ করছি মিস ওয়ার্ল্ডের খবর জানিয়ে। এবারে বিশ্ব সুন্দরীর মুকুট পরলেন ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। ক্রিস্টিনা পেশায় একজন মডেল। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এই সুন্দরী। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের 119 জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করলেন ক্রিস্টিনা পিসকোভা। 1951 সালে শুরুর পর থেকে এবার ছিল এ সুন্দরী প্রতিযোগিতার 71তম আসর। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এ সুন্দরী। ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন 2022 সালে। সেবারই জিতে নেন মিস চেক রিপাবলিক খেতাব। এর মধ্যে দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে তার আসা। দীর্ঘ 28 বছর পর ভারতের মাটিতে আয়োজন করা হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং এবং বলিউড প্রযোজক করণ জোহর। এছাড়াও এদিনের অনুষ্ঠানে পারফর্ম করেন শান, নেহা কক্কর সহ অন্যান্য শিল্পীরা। প্রথম রানার আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিন জেইতুন। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শাম্মী ইসলাম নীলা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সমৃদ্ধ সুনীল অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর, কোস্টগার্ডকে স্মার্ট বাহিনীতে পরিণত করার ঘোষণা। মধ্যবর্তী নির্বাচন কি মামার বাড়ির আবদার? প্রশ্ন ওবায়দুল কাদেরের। সমমনাদের সন্ত্রাসের দায় বিএনপির। রিজেন্সি হোটেলে রাজুকের অভিযানে বাধা, সাংবাদিকদের উপর হামলা। রমজান মাস জুড়েই বন্ধ থাকবে স্কুল, প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ হাইকোর্টের। রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ, কম দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রম শুরু। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।